নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকে আমি তোমাদের জন্য ইউরোপের ইতিহাসের নেপোলিয়নের পার্টি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি ইউরোপের ইতিহাসের ফরাসি বিপ্লবের পার্টি থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি তারা আজকের ক্লাসে ডেসক্রিপশনে গিয়ে চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো। এছাড়া ঝর্ণা কলম চ্যানেলে ভিজিট করে তোমরা প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের উপর একাধিক ক্লাসগুলো দেখতে পারো। সেখানে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে ইতিহাসের, একদম স্টোন এজ থেকে শুরু করে মুঘল যুগ অবধি। এছাড়াও তোমরা ম্যারাথন ক্লাসগুলি দেখতে পারো, যেখানে 100টি করে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ থেকে তোমরা একাধিক এমসিকিউ এর ক্লাস পেয়ে যাবে ঝর্ণা কলম চ্যানেলে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সামনে তোমাদের যে এমএসসি এক্সাম রয়েছে সেখানে খুবই হেল্পফুল হবে এই ক্লাসগুলো। তো আজকে আমি নেপোলিয়নের পার্টটা আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে, তার সাথে চেষ্টা করব কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়ার। তো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন দ্বীপটি নেপোলিয়নের জীবনের সাথে জড়িত নয়। অপশনগুলো দেখো, অপশন এ কর্সিকা, অপশন বি এলবা, অপশন সি সেন্ট হেলেনা এবং অপশন ডি রোডস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ রোডস এই দ্বীপটি নেপোলিয়নের জীবনের সাথে জড়িত নয়। কর্সিকা, এলবা এবং সেন্ট হেলেনা এই তিনটি দ্বীপই নেপোলিয়নের জীবনের সাথে জড়িত। কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়েছিল, এলবা দ্বীপে নেপোলিয়ন নির্বাসিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়। দেখো, কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। 1769 খ্রিস্টাব্দের 100 বছর পর যদি আমরা দেখি, 1869 খ্রিস্টাব্দে আমাদের ভারতের ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করছেন, জাতির জনক মহাত্মা গান্ধী। আর নেপোলিয়নের জন্মগ্রহণের যদি তারিখটা নিই আমরা 15ই আগস্ট, তো 15ই আগস্ট আমাদের ভারতের ইতিহাসে বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেন, অরবিন্দ ঘোষ। তো এই ইনফরমেশনগুলো তোমরা একটু ভালো করে রিলেট করবে। ইউরোপের ইতিহাস এবং ভারতের ইতিহাস দুটোই যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে এসএসসির এসএলএসটি বা এমএসসির এক্সামে, তাই আমরা চেষ্টা করব রিলেট করে পড়ার, ইউরোপের সাথে ভারতটা মিলিয়ে। ওকে, তাহলে দেখো, কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হচ্ছে 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। নেপোলিয়নের পিতা কে ছিলেন? কার্লো বোনাপার্ট এবং মাতা ছিলেন লেটিজিয়া। আর এটা মনে রাখবে যে নেপোলিয়ন মাত্র 17 বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে যোগদান করেছিলেন। ওকে, এলবা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল। নেপোলিয়ন মিত্রপক্ষের কাছে হেরে গিয়ে এলবা দ্বীপে নির্বাসনে চলে যান এবং তারপর ফিরে এসে 100 দিনের রাজত্ব করছেন এবং 100 দিনের রাজত্ব করার পর নেপোলিয়নকে চিরদিনের মতো সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, যেখানে নেপোলিয়নের 1821 সালে মৃত্যু ঘটছে 52 বছর বয়সে। ওকে, তাহলে এই সমস্ত ইনফরমেশন তোমরা একটু মনে রেখো। পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। দেখো, 2-এর কোশ্চেনে বলা হয়েছে ফ্রান্সে কোন শাসনের অবসান ঘটিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় উত্তীর্ণ হন। অপশানগুলো দেখো, অপশান এ সন্ত্রাসের শাসন, অপশান বি ডিরেক্টরি শাসন, অপশান সি ষোড়শ লুই রাজতন্ত্র, অপশান ডি কনসুলেটর শাসন। তো এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে নেপোলিয়ন ক্ষমতায় উত্তীর্ণ হন এবং কনসুলেটের শাসন চালু করেন। ডিরেক্টরি শাসনের সময়কালটা কত ছিল? 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ। এই শাসনের অবসান ঘটিয়ে ভাদিমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনার মাধ্যমে নেপোলিয়ন ক্ষমতায় আসছেন এবং ক্ষমতায় এসে তিনি কনসুলেটের শাসন এর সূচনা করছেন। তো নেপোলিয়নের সময়কালটা যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবো? 1799 থেকে 1814, এটা হচ্ছে নেপোলিয়নের যুগ। ওকে, আর নেপোলিয়ন কনসুলেটের শাসন শুরু করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। প্রথমে তিনি 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন, তারপর তিনি সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন 3-এর বলা হয়েছে নেপোলিয়ন
ফর অ্যান্ড এগেনস্ট নামে বিখ্যাত গ্রন্থটি কার রচনা? অপশানগুলো দেখো। অপশান এ পিটার গেল, অপশান বি লেভি, অপশান সি ব্যারেন বিঘ্ন, অপশান ডি লেফেভর। এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ পিটার গেল। পিটার গেল কে ছিলেন? ইনি ছিলেন একজন ডাচ হিস্টোরিয়ান। তো এই পিটার গেল 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং নেপোলিয়ন ফর অ্যান্ড এগেনস্ট এই গ্রন্থখানি তিনি লিখেছিলেন। 1887 খ্রিস্টাব্দে আমাদের ভারতের ইতিহাসে কি উল্লেখযোগ্য ঘটনা ছিল? সেই জাতীয় কংগ্রেসের 3rd সেশন, যেখানে বদরুদ্দিন তাইবজি মাদ্রাজে প্রথম মুসলিম সভাপতি নিযুক্ত হয়েছিলেন, তাই না? পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? অপশানগুলো দেখো। অপশান এ ক্যাম্পো ফার্মিয়র সন্ধি 1797 খ্রিস্টাব্দ, অপশান বি নীলনদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দ, অপশান সি লুনিভিলের সন্ধি 1801 খ্রিস্টাব্দ এবং অপশান ডি অ্যামিয়েন্সের সন্ধি 1803 খ্রিস্টাব্দ। তো এটা অ্যামিয়েন্স হবে। তো এখানে দেখো কোন জোড়াটি সঠিক নয়, এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি অর্থাৎ অ্যামিয়েন্সের সন্ধি 1803 খ্রিস্টাব্দে, এটা সঠিক নয়। অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। বাকি জোড়াগুলো সবই সঠিক। দেখো ক্যাম্পো ফার্মিয়র সন্ধি ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার হয়েছিল 1797 খ্রিস্টাব্দে। নীলনদের যুদ্ধ যেটা 1798 খ্রিস্টাব্দে হয়েছিল, যেখানে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে। এবং লুলিভিলের সন্ধি কত সালে হয়েছিল? 1801 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল অস্ট্রিয়ার সাথে ফ্রান্সের 1801 খ্রিস্টাব্দে লুনিভিলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আর অ্যামিয়েন্সের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের। তাহলে এটাই শুধু ভুল রয়েছে। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কবে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? অপশানগুলো দেখো। অপশান এ 1804 খ্রিস্টাব্দে এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। নেপোলিয়ন কোন শাসনের সূচনা করেছিলেন? আগেই বললাম কনসুলেটের শাসনের সূচনা করেছিলেন নেপোলিয়ন। এই কনসুলেটের শাসন শুরু হয়েছিল 1799 খ্রিস্টাব্দে এবং এর সময়কালটা হচ্ছে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো নেপোলিয়ন প্রথম 10 বছরের জন্য কনসাল পদে নিযুক্ত হন। তারপর 1802 খ্রিস্টাব্দে তিনি যাবজ্জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন এবং 1804 খ্রিস্টাব্দে তিনি গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট উপাধি নেন এবং নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করছেন। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে দেখো নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন আদর্শটিকে গ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ সাম্য, অপশান বি মৈত্রী, অপশান সি স্বাধীনতা, অপশান ডি গণতন্ত্র। তো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ সাম্য। দেখো ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তার মধ্যে নেপোলিয়ন সাম্য নীতিটিকে নিয়েছিলেন। স্বাধীনতা বা মৈত্রী বা গণতন্ত্র এটা কিন্তু নেপোলিয়নের শাসনের কোনো অঙ্গ ছিল না। শুধুমাত্র সাম্য নীতিটাকে তিনি নিয়েছিলেন, যেটাকে তিনি কোর্ট নেপোলিয়নের মাধ্যমে চালু করেছিলেন। তো এই সাম্য নীতি নেওয়ার কারণে ফিলিপ গুয়েদালা নামক একজন ঐতিহাসিক ইনি কি বলছেন যে নেপোলিয়ন স্বাধীনতা হরণ করেছিলেন কিন্তু সাম্য নীতি প্রয়োগ করে তার ক্ষতিপূরণ করেছিলেন। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন, মনে রাখবে নামটা ঐতিহাসিকের ফিলিপ গুয়েদালা। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের অর্থ দপ্তরের দায়িত্বে কে ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ ফুচে, অপশান বি গোদিন, অপশান সি লুইসেন বোনাপার্ট এবং অপশান ডি ট্যালিরেন্ট। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ গোদিন। গোদিন নেপোলিয়নের অর্থ দপ্তরের দায়িত্বে ছিলেন। ফুচে ছিলেন পুলিশ বিভাগের দায়িত্বে, লুইসেন বোনাপার্ট ছিলেন অভ্যন্তরীণ দায়িত্বে এবং ট্যালিরেন্ট ছিলেন বিদেশ দপ্তরের দায়িত্বে। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে লাইসি কি? অপশানগুলো দেখো। অপশান এ স্ত্রী শিক্ষা বিস্তারে নেপোলিয়ন কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়, অপশান বি অষ্টাদশ শতকে ফ্রান্সের একটি ছাত্র সংগঠন, অপশান সি একটি গুপ্ত সমিতি, অপশান ডি একটি আবাসিক বিদ্যালয় যেখানে সামরিক শিক্ষা দেওয়া হতো। তো লাইসি হচ্ছে অপশান ডি অর্থাৎ একটি আবাসিক বিদ্যালয় যেখানে সামরিক শিক্ষা দেওয়া হতো। নেপোলিয়নের সময় ফ্রান্সে এর সংখ্যা ছিল 29।
অর্থাৎ 29টি। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন যার সাথে? অপশানগুলো দেখো, অপশান এ দ্বিতীয় পায়াস, অপশান বি সপ্তম পায়াস, অপশান সি নবম পায়াস, অপশান ডি দশম পায়াস। তো আমি কিন্তু এখানে অ্যান্সার নেব অপশান বি অর্থাৎ সপ্তম পায়াস। দেখো, জীবন মুখোপাধ্যায়ের বই যেটা সবাই পড়ে, সকলেই এই জীবন মুখোপাধ্যায়ের বই থেকে ইউরোপের ইতিহাসটা শুরু করে আশা করি। তো সেখানে নবম পায়াস অ্যান্সার রয়েছে, কিন্তু অন্যান্য যদি দু একটি বই ঘেঁটে দেখো বা গুগল করে দেখো, তাহলে এই সপ্তম পায়াসের সাথে নেপোলিয়নের কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি এটা কিন্তু দেখাচ্ছে। তাই আমি এখানে সপ্তম পায়াস অ্যান্সার নিয়েছি। আর এই সপ্তম পায়াসে কিন্তু নেপোলিয়নকে কি করেছিলেন, তার অভিষেক সম্পন্ন করেছিলেন। নটরদাম গির্জায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন করেছিলেন এই সপ্তম পায়াস। তো যেহেতু জীবন মুখোপাধ্যায়ের বইয়ে নবম পায়াস রয়েছে, তাই এটা আমি একটু বলে দিলাম। অনেকেই আমাকে কমেন্ট করে বা জানাবে যে এটা সপ্তম হবে না ম্যাডাম, নবম পায়াস হবে, তাই সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো এটা হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়ন কত বছরের পরিশ্রমে তৈরি হয়েছিল? তো অপশানগুলো দেখো, অপশান এ 2 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 8 বছর, অপশান ডি 12 বছর। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 4 বছর। দেখো, কোড নেপোলিয়ন হচ্ছে নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং গৌরবময় কীর্তি। এই কোড নেপোলিয়নের উদ্যোগে ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিশনের মাধ্যমে 4 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে তৈরি হয়েছিল 1800 থেকে 1804 খ্রিস্টাব্দ। এবং এই 1804 খ্রিস্টাব্দের আইনবিধিটিকে কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামকরণ করা হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। এটা একটু খেয়াল রাখবে, নেপোলিয়নের আইন সংহিতা নামকরণ হচ্ছে 1807 খ্রিস্টাব্দে, কিন্তু এটা সংকলন হয়ে যাচ্ছে 1804 খ্রিস্টাব্দে। 1807 খ্রিস্টাব্দে নামকরণ হচ্ছে। 1800 থেকে 1804 খ্রিস্টাব্দে 4 বছরের পরিশ্রমে এটা তৈরি হয়েছিল। মোট 84টি অধিবেশন হয়েছিল এই আইন সংহিতা তৈরির জন্য, যেখানে 36টি অধিবেশনের সভাপতিত্ব করেন নেপোলিয়ন স্বয়ং। আর যেটা বেশিরভাগ পরীক্ষায় দেওয়া হয় যে, বা আমি মক টেস্টেও দেখছি যে নেপোলিয়নের যে কোড নেপোলিয়ন বা আইন সংহিতা, সেখানে কয়টি বিধি ছিল? মনে রাখবে 2287টি বিধি এখানে ছিল। এবং এই আইন সংহিতাকে 3 ভাগে ভাগ করা হয়, এটা একটু জেনে রাখো। দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইন যেখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের আইন সংহিতার ত্রুটি নিম্নোক্ত কোনটি ছিল? অপশানগুলো দেখো, অপশান এ এই আইন বিধিতে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি, অপশান বি নারী সমাজের মর্যাদা হ্রাস করা হয়েছিল এই আইনের মাধ্যমে, অপশান সি বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি প্রদান, এবং অপশান ডি এ ও বি উভয়ই। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ এ ও বি উভয়ই। দেখো, নেপোলিয়নের আইন সংহিতায় শ্রমিকদের জন্য কিন্তু কোনো রকম কোনো কথা চিন্তা করা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বা শ্রমিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে নারীদের জন্য নেপোলিয়ন একজন আধুনিক মানুষ হয়েও নারীদের জন্য তিনি কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা করেননি। নারী সমাজের উন্নতি, শিক্ষা, নারী শিক্ষার যে ব্যবস্থা, এসব কিন্তু নেপোলিয়ন কিছুই করেননি। তাই এই দুটোই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এ ও বি উভয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন হলেন বিপ্লবের সন্তান, উক্তিটি কার? ভীষণ গুরুত্বপূর্ণ কোটেশন। দেখো, অপশন এ ফিলিপ গুয়েদালা, অপশন বি জর্জ রুদে, অপশন সি ফিশার, অপশন ডি ডেভিড টমসন। তো এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ফিশার। ফিশার বলেছেন যে নেপোলিয়ন হলেন বিপ্লবের সন্তান। দেখো, ফিলিপ গুয়েদালা কি বলেছিলেন? খুব বিখ্যাত একটি উক্তি, যে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য নীতিটিকে গ্রহণ করেছিলেন। নেপোলিয়ন স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, কিন্তু ফরাসি বিপ্লবের সাম্য নীতি গ্রহণ করে তার ক্ষতিপূরণ করেছিলেন। আর দেখো, ডেভিড টমসন ইনি কি বলছেন? ফ্রান্সকে শৃঙ্খলায় আবদ্ধ করে বোনাপার্ট ফ্রান্সে আইনের শাসন ফিরিয়ে আনেন, এটা বলছেন ডেভিড টমসন।
আর জর্জ রুদে বলেছেন যে নেপোলিয়ন প্রকৃতপক্ষে বিপ্লবের সন্তান ছিলেন না, ইনি বুর্জোয়া স্বার্থ রক্ষা করেছিলেন। এটা কে বলছেন? এটা বলছেন জর্জ রুদে। আর ফিশার তো বলেছেন নেপোলিয়ন হলেন বিপ্লবের সন্তান। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তি জোটে 1799 খ্রিস্টাব্দে নিম্নোক্ত কোন রাষ্ট্র ছিল না? অপশনগুলো দেখো। অপশন এ প্রাশিয়া, অপশন বি অস্ট্রিয়া, অপশন সি পর্তুগাল, অপশন ডি তুরস্ক। এখানে সঠিক উত্তর অপশন এ অর্থাৎ প্রাশিয়া ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তি জোটে ছিল না, যেটা 1799 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। অস্ট্রিয়া, পর্তুগাল, তুরস্ক, ইংল্যান্ড এই সকল রাষ্ট্র ছিল, শুধু প্রাশিয়া ছিল না। আর দেখো এরকম কোশ্চেন দেওয়া হয় যে নেপোলিয়নের বিরুদ্ধে প্রথম শক্তি জোট কবে গড়ে ওঠে, তখন কিন্তু হয়ে যাবে তৃতীয় শক্তি জোটটি। 1805 খ্রিস্টাব্দে যেটি গড়ে উঠেছিল সেটা ছিল নেপোলিয়নের বিরুদ্ধে প্রথম শক্তি জোট। এমনিতে ওটা ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট, কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে প্রথম শক্তি জোট 1805 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কোন কোন দ্রব্যের উপর সর্বাধিক কর আরোপ করেন? অপশনগুলো দেখো। অপশন এ নুন ও বস্ত্র, অপশন বি বস্ত্র ও মদ, অপশন সি বস্ত্র ও চাল, অপশন ডি মদ ও নুন। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ মদ ও নুনের ওপর নেপোলিয়ন সর্বাধিক কর আরোপ করতেন। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে ফ্রান্সে অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ব্যাংক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখো। অপশন এ 1800 খ্রিস্টাব্দে, অপশন বি 1801 খ্রিস্টাব্দে, অপশন সি 1803 খ্রিস্টাব্দে, অপশন ডি 1805 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স গঠন করছেন। এবং ইউনিভার্সিটি অফ ফ্রান্স এটা কবে গঠন করছেন নেপোলিয়ন? 1808 খ্রিস্টাব্দে। তোমরা মনে রাখবে সবগুলোই। নেপোলিয়নের আইন সংহিতা 1804 খ্রিস্টাব্দে, যার নামকরণ হয় 1807 খ্রিস্টাব্দে। ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে। তারপর ইউনিভার্সিটি অফ ফ্রান্স, নেপোলিয়ন যে ইউনিভার্সিটি তৈরি করেছিলেন সেটা হচ্ছে 1808 খ্রিস্টাব্দে। 1801 খ্রিস্টাব্দে কি কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি? 1805 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ট্রাফালগারের যুদ্ধ। ওকে, সবগুলো তোমরা মনে রাখবে সাল ওয়াইজ। দেখো পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে ট্রাফালগারের নৌযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? অপশনগুলো দেখো। অপশন এ 1805 এর 21শে অক্টোবর, অপশন বি 1805 এর 2রা ডিসেম্বর, অপশন সি 1805 এর 26শে ডিসেম্বর এবং অপশন ডি 1806 এর 14ই অক্টোবর। তো ট্রাফালগারের নৌযুদ্ধ 1805 এর 21শে অক্টোবর সংগঠিত হয়েছিল। এখানে ইংরেজ সেনাপতি নেলসন ফরাসি নৌবাহিনীকে বিধ্বস্ত করেন এবং এই 1805 এর 2রা ডিসেম্বর আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটা হচ্ছে অস্টারলিজের যুদ্ধ। ভিয়েনার উপকণ্ঠে এই যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সাথে অস্ট্রিয়া এবং রাশিয়ার যুগ্ম বাহিনীর। আর এই অস্টারলিজের যুদ্ধে হেরে গিয়ে পেসবার্গের সন্ধি স্বাক্ষর করেছিল অস্ট্রিয়া 1805 এর 26শে ডিসেম্বর। আর অপশন ডিতে যেটা রয়েছে দেখো 1806 এর 14ই অক্টোবর। এই তারিখে জেনা এবং অরস্টেডের যুদ্ধ হয়েছিল, যেখানে নেপোলিয়ন প্রাশিয়াকে পরাজিত করে এবং প্রাশিয়া এই যুদ্ধে হেরে গিয়ে স্কনবার্নে সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। ওকে, সবগুলোই মনে রাখবে। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে টিলসিটের সন্ধি স্বাক্ষরকারী দুই পক্ষ ছিল। অপশনগুলো দেখো। অপশন এ ফ্রান্স ও অস্ট্রিয়া, অপশন বি ফ্রান্স ও রাশিয়া, অপশন সি জার্মানি ও ফ্রান্স এবং অপশন ডি ফ্রান্স ও ইংল্যান্ড। তো এখানে সঠিক উত্তর অপশন বি অর্থাৎ ফ্রান্স এবং রাশিয়া এই দুই দেশের মধ্যে 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি হয়েছিল। রাশিয়ার জার ছিলেন প্রথম আলেকজান্ডার এবং ফ্রান্সের নেপোলিয়নের মধ্যে এই টিলজিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করে? অপশনগুলো দেখো। অপশন এ ইংল্যান্ড, অপশন বি রাশিয়া, অপশন সি জার্মানি, অপশন ডি ডেনমার্ক।
তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়নের যে অর্থনৈতিক অবরোধ সেটা হচ্ছে মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম। দেখো এই কন্টিনেন্টাল সিস্টেম কি ছিল, ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় দেখে নেপোলিয়ন তাকে হাতে মারতে চেয়েছিল, এ কারণে অর্থনৈতিক অবরোধ ব্যবস্থা গ্রহণ করে। এখানে কি বলা হচ্ছে, ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবে না। তো ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্যই কিন্তু এই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নেপোলিয়ন চালু করে। তো এই মহাদেশীয় অবরোধে ইংল্যান্ডের খুব বেশি ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছিল কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি, ফ্রান্সেরই বেশি ক্ষতি হয়েছিল বলা যেতে পারে। এবং বাধ্য হয়ে নেপোলিয়ন যে সমস্ত জাহাজের লাইসেন্স বাতিল করেছিলেন যে সমস্ত দেশের, সেগুলো তিনি গোপনে ফেরত দিতে থাকেন এবং ইংল্যান্ডের সাথে আবার বাণিজ্যিক যোগাযোগ শুরু হয়। পরবর্তী 19-এর কোশ্চেনে বলা হয়েছে, ইংরেজদের দোকানদারের জাত এ নেশন অফ শপকিপার্স বলেছেন। অপশনগুলো দেখো, অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট, অপশন বি ষোড়শ লুই, অপশন সি মেটারনিক, অপশন ডি হিটলার। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট ইংরেজদের দোকানদারের জাত বলেছেন। পরবর্তী 20-এর কোশ্চেনে বলা হয়েছে, বোনাপার্টিস্ট কোলবার্টিজম বলতে বোঝায়। অপশনগুলো দেখো, অপশন এ শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠা, এটা হচ্ছে নেপোলিয়ন কোলবার্টিজম। ওকে, শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠা। নেপোলিয়ন দেখেছিলেন শুধু অর্থনৈতিক দিক থেকে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গড়ে তুললেই হবে না, শিল্পক্ষেত্রেও কিন্তু ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠা করতে হবে, তবেই ফ্রান্সের আন্তর্জাতিক যে মর্যাদা তা বৃদ্ধি পাবে। এ কারণে নেপোলিয়ন শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেটাকে বোনাপার্টিস্ট কোলবার্টিজম বলা হয়। পরবর্তী 21-এর কোশ্চেনে বলা হয়েছে, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেছিল। অপশনগুলো দেখো, অপশন এ বার্লিন ডিগ্রি, অপশন বি মিলান ডিগ্রি, অপশন সি অর্ডার ইন কাউন্সিল, অপশন ডি ওয়ারাস ডিগ্রি। সঠিক উত্তর এখানে অপশন সি, অর্ডার ইন কাউন্সিল, এটা জারি করেছিল ইংল্যান্ড। আর দেখো বার্লিন ডিগ্রি, যেটা 1806 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর নেপোলিয়ন জারি করেছিলেন। এবং এখানে কি বলা হচ্ছে, ফ্রান্স বা তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ড বা তার উপনিবেশ থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না এবং ইংল্যান্ডের কোনো পণ্য এইসব দেশের বন্দরে নামতে দেওয়া হবে না। তো এটা হচ্ছে বার্লিন ডিগ্রি, যেটা জারি করা হয়েছিল 1806 খ্রিস্টাব্দে। এর প্রত্যুত্তরে 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ড পাল্টা জবাব দেয় অর্ডার ইন কাউন্সিলে। এবং এখানে কি বলা হচ্ছে, ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে ইংল্যান্ডের নৌ অবরোধ ঘোষিত করা হলো। এইসব দেশের বন্দরে কোনো দেশের, এমনকি নিরপেক্ষ দেশের জাহাজ পর্যন্ত ঢুকতে পারবে না। তো এর প্রত্যুত্তরে অর্ডার ইন কাউন্সিল হচ্ছে ইংল্যান্ডের জারি করা একটি নৌ অবরোধ। এবং তারপরে আবার নেপোলিয়ন মিলান ডিগ্রি জারি করছেন 1807 অক্টোবরে, এবং তারপর ওয়ারাস ডিগ্রি, ফন্টেন ব্লু ডিগ্রি সবগুলোই কিন্তু নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে জারি করেছিলেন। শুধুমাত্র অর্ডার ইন কাউন্সিল ছিল ইংল্যান্ডে জারি করা একটি নৌ অবরোধ। পরবর্তী 22-এর কোশ্চেনে বলা হয়েছে, ফ্রান্সের কোন রাষ্ট্রনায়ক সামরিক ও অসামরিক সম্মানসূচক লিজিয়ন অফ অনার চালু করেছিলেন? অপশনগুলো দেখো, অপশন এ ষোড়শ লুই, অপশন বি মুসোলিনি, অপশন সি নেপোলিয়ন বোনাপার্ট, অপশন ডি হিটলার। তো অবশ্যই এখানে নেপোলিয়ন বোনাপার্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেপোলিয়ন বোনাপার্ট কি করেছিলেন, লুভর মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন এবং সামরিক ও অসামরিক সম্মানসূচক লিজিয়ন অফ অনার চালু করেছিলেন। আমাদের বহু ভারতীয় এই লিজিয়ন অফ অনার পেয়েছেন। তো এটা ছিল নেপোলিয়নের যে কীর্তি, যেমন কোর্ট নেপোলিয়ন একটি উল্লেখযোগ্য স্থায়ী কীর্তি, সেরকম এই লিজিয়ন অফ অনার বা লুভর মিউজিয়াম স্থাপন, এগুলো সবই নেপোলিয়নের শিল্পকীর্তি বলা যেতে পারে। পরবর্তী 23-এর কোশ্চেনে বলা হয়েছে, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের খসড়া কে তৈরি করেছিলেন? অপশনগুলো দেখো, অপশন এ ভিক্টর, অপশন বি জুনো, অপশন সি মন্ট জেলার্ড, অপশন ডি জোসেফ।
এখানে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ মন্ট জেলার্ড নামক একজন বিশ্বস্ত সেনাপতি, ইনি কিন্তু এই মহাদেশীয় অবরোধের খসড়া তৈরি করেছিলেন। পরবর্তী 24-এর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার অ্যান্ড পিস নামক বিখ্যাত মহাকাব্যিক উপন্যাস কার? অপশনগুলো দেখো। অপশন এ লিও টলস্টয়, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি চার্লস ডিকেন্স, অপশন ডি চার্লস রিড। এখানে সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ লিও টলস্টয়। লিও টলস্টয় যিনি গান্ধীজির গুরুদেব ছিলেন, গান্ধীজি এর লেখা পড়ে প্রভাবিত হয়েছিলেন। তো এই লিও টলস্টয় ইনি নেপোলিয়নের যে রুশ অভিযান বা রাশিয়া অভিযান, এই রাশিয়া অভিযানের যে বর্ণনা সেটা নিয়ে ওয়ার অ্যান্ড পিস নামক মহাকাব্যিক উপন্যাসটা লিখেছিলেন। পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে সাম্রাজ্যবাদী ক্ষেত্রে নেপোলিয়নের আদর্শ কে ছিলেন? অপশনগুলো দেখো। অপশন এ আলেকজান্ডার, অপশন বি জুলিয়াস সিজার, অপশন সি শার্লেমান, অপশন ডি পঞ্চদশ লুই। এখানে সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ জুলিয়াস সিজার ছিলেন নেপোলিয়নের আদর্শ। পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কোন ধর্মকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিলেন? অপশনগুলো দেখো। অপশন এ প্রোটেস্ট্যান্ট ধর্মকে, অপশন বি ক্যাথলিক ধর্মকে, অপশন সি রোমান ক্যাথলিক ধর্মকে, অপশন ডি জিউস ধর্মকে। সঠিক উত্তর এখানে অপশন সি, অর্থাৎ রোমান ক্যাথলিক ধর্মকে নেপোলিয়ন সরকারিভাবে স্বীকৃতি দিয়েছিলেন। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের অর্থনৈতিক ব্যবস্থার মূল নীতি কী ছিল? অপশনগুলো দেখো। অপশন এ অবাধ বাণিজ্য নীতি, অপশন বি মার্কেন্টাইল নীতি, অপশন সি মিশ্র নীতি, অপশন ডি ধনতান্ত্রিক অর্থনীতি। দেখো এখানে মার্কেন্টাইল যেটা রয়েছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ নেপোলিয়ন এই অর্থনৈতিক ব্যবস্থায় বা শিল্পক্ষেত্রে যে রাষ্ট্রীয় কর্তৃত্ব এটাই চেয়েছিলেন, তাই এখানে মার্কেন্টাইল নীতি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন ইতালিতে কোন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন? অপশন এ সিজালপাইন, অপশন বি রাইন, অপশন সি ডিরেক্টরি, অপশন ডি উক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর এখানে সিজালপাইন হয়ে যাবে। সিজালপাইন প্রজাতন্ত্র ইতালির সাথে যুক্ত। পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে মহাদেশীয় অবরোধ প্রথার ফলে ইংল্যান্ডে বেকারত্ব বৃদ্ধি পেলে ক্ষিপ্ত শ্রমিকরা যে আন্দোলনে অবতীর্ণ হয় তা হলো, অপশনগুলো দেখো। অপশন এ চার্টিস্ট আন্দোলন, অপশন বি হোয়াইট কালার আন্দোলন, অপশন সি হিউগেন্ট আন্দোলন, অপশন ডি লুডাইট আন্দোলন। তো অষ্টাদশ শতকের প্রথমার্ধে বা প্রথম থেকে দ্বিতীয় দশকের মধ্যে লুডাইট আন্দোলন হয়েছিল, যেখানে শিল্প শ্রমিকরা বেকারত্বের ফলে কি করছিল না, শিল্পে যে যন্ত্রপাতি রয়েছে তা ভেঙে ফেলেছিল, তাই যন্ত্রপাতি ভাঙার আন্দোলন বললেও কিন্তু ইংল্যান্ডের লুডাইট আন্দোলন হয়ে যাবে। আর চার্টিস্ট আন্দোলন এটাও কিন্তু ইংল্যান্ডেরই একটি আন্দোলন, যেটা কি হয়েছিল জুলাই বিপ্লবের ফলে হয়েছিল। পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে ইউরোপের শ্রেষ্ঠ জ্ঞানদীপ্ত স্বৈরাচারী বলা হয় কাকে? অপশানগুলো দেখো। অপশান এ নেপোলিয়ন, অপশান বি দ্বিতীয় ফ্রেডারিক, অপশান সি দ্বিতীয় জোসেফ, অপশান ডি ষোড়শ লুই। সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ নেপোলিয়ন। ইনি ছিলেন ইউরোপের শ্রেষ্ঠ জ্ঞানদীপ্ত স্বৈরাচারী। দেখো পরবর্তী 31-এর কোশ্চেনে বলা হয়েছে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, অপশানগুলো দেখো। অপশান এ ট্রাফালগারের যুদ্ধকে, অপশান বি ফ্রিডল্যান্ডের যুদ্ধকে, অপশান সি লাইপজিগের যুদ্ধকে এবং অপশান ডি হোহেনলিন্ডনের যুদ্ধকে। এখানে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ লাইপজিগের যুদ্ধকে বলা হয় জাতিসমূহের যুদ্ধ। লাইপজিগ হচ্ছে জার্মানির একটি শহর এবং এই লাইপজিগের যুদ্ধে ইউরোপের 13টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পরবর্তী 32-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কর্তৃক নিযুক্ত প্রিফেক্টদের মূল কাজ ছিল, অপশানগুলো দেখো। অপশান এ জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো, অপশান বি জনগণের উপর নজরদারি বৃদ্ধি করা, অপশান সি প্রশাসনিক দায়িত্ব পালন করা এবং অপশান ডি বিচার বিভাগীয় কার্য পরিচালনা করা। তো সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোই ছিল প্রিফেক্টদের মূল কাজ। দেখো নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে 83টি প্রদেশে বিভক্ত করেছিলেন এবং এই প্রদেশগুলিকে 547টি ক্যান্টনে বিভক্ত করেন। তো এই যে জেলা বা প্রদেশ, এদের প্রশাসনিক কার্যে নিযুক্ত ব্যক্তিরা প্রিফেক্ট এবং সাব প্রিফেক্ট নামে পরিচিত ছিল। প্রিফেক্টদের কাজ ছিল, মূল কাজ ছিল জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো।
পরবর্তী 33-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন মস্কো বা রাশিয়া অভিযান শুরু করেন কবে? অপশানগুলো দেখো, অপশান এ 1815 খ্রিস্টাব্দে, অপশান বি 1814 খ্রিস্টাব্দে, অপশান সি 1813 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1812 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান ডি 1812 খ্রিস্টাব্দের 26শে জুন নেপোলিয়নের মহতী সেনাদল বা গ্র্যান্ড আর্মি টিলজিটের কাছে নিয়েম নদী অতিক্রম করে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ওকে, পরবর্তী 34-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করে কোন দেশ? অপশানগুলো দেখো, অপশান এ ইংল্যান্ড, অপশান বি রাশিয়া, অপশান সি অস্ট্রিয়া এবং অপশান ডি জার্মানি। সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ রাশিয়া। রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করে কি করেছিল না আক্রমণকারী দেশ অর্থাৎ ফ্রান্সের সৈন্যদের বিশেষ অসুবিধার সৃষ্টি করেছিল। নিজেদের দেশের জনপদ খালি করে, বাসস্থানের উচ্ছেদ করে বা শহরে আগুন লাগিয়ে পানীয় জলে বিষ মিশিয়ে যে নীতি নেয় আক্রমণকারী দেশের বিশেষ অসুবিধা সৃষ্টি করে, সেটাই হচ্ছে পোড়ামাটি নীতি, যেটা রাশিয়া ফ্রান্সের বিরুদ্ধে নিয়েছিল। পরবর্তী 35-এর কোশ্চেনে বলা হয়েছে রাশিয়া অভিযানকালে নেপোলিয়নের সেনাদল যে জ্বরের প্রকোপে দিশেহারা হয়ে পড়েছিল। অপশানগুলো দেখো, অপশান এ ম্যালেরিয়া, অপশান বি টাইফাস, অপশান সি টাইফয়েড, অপশান ডি প্লেগ। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ টাইফাস জ্বরে নেপোলিয়নের মহতী সেনাদল দিশেহারা হয়ে পড়েছিল এবং এই জ্বরের প্রকোপে তার সেনাদলের বেশ কিছু অংশ কিন্তু নিহত হয় বা মারা যায়। পরবর্তী 36-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়নের মহতী সেনাদল বা গ্র্যান্ড আর্মির সংখ্যায় ছিল কত? দেখো অপশানগুলো, অপশান এ 6 লক্ষ, অপশান বি 6,50,000, অপশান সি 5 লক্ষ এবং অপশান ডি 6,75,000। এখানে অপশান সি হবে সঠিক উত্তর। নেপোলিয়ন ইউরোপের 20টি দেশ থেকে এই 6,75,000 সৈন্য সংগ্রহ করে তার গ্র্যান্ড আর্মি বা মহতী সেনাদল তৈরি করেছিলেন এবং এই মহতী সেনাদলের বেশিরভাগ অংশই ধ্বংস হয়েছিল তার রুশ অভিযানে। ওকে, পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস গঠন করেছিলেন। অপশানগুলো দেখো, অপশান এ সমগ্র পোল্যান্ডকে নিয়ে, অপশান বি রাশিয়া কর্তৃক অধিকৃত পোল্যান্ডকে নিয়ে, অপশান সি প্রাশিয়া অধিকৃত পোল্যান্ডকে নিয়ে এবং অপশান ডি স্পেনের কিছু অংশ নিয়ে। এখানে সঠিক উত্তর অপশান সি এটা। তো প্রাশিয়া অধিকৃত পোল্যান্ডকে নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস গঠন করেছিলেন। পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে ভিমিয়েরো করুন্নার ট্যালাভেরা টোরেস ড্রেভাস এই যুদ্ধগুলি কোন যুদ্ধের সাথে জড়িত? অপশানগুলো দেখো, অপশান এ উপদ্বীপের যুদ্ধ, অপশান বি বোরোডিনের যুদ্ধ, অপশান সি জাতিসমূহের যুদ্ধ, অপশান ডি সবকটি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই উপদ্বীপের যুদ্ধ বা পেনিনসুলার ওয়ারের সাথে এই ভিমিয়েরো করুন্না ট্যালাভেরা এবং টোরেস ড্রেভাসের যুদ্ধগুলি জড়িত। উপদ্বীপের যুদ্ধ হয়েছিল 1808 থেকে 1813 খ্রিস্টাব্দ, এই সময়কালটাতে উপদ্বীপের যুদ্ধ হয়েছিল। ওকে, পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কোন যুদ্ধকে স্পেনীয় ক্ষত দ্য স্প্যানিশ আলসার বলেছেন? অপশানগুলো দেখো, অপশান এ জাতিসমূহের যুদ্ধ, অপশান বি উপদ্বীপের যুদ্ধ, অপশান সি ট্রাফালগারের যুদ্ধ, অপশান ডি ফ্রিডল্যান্ডের যুদ্ধ। তো নেপোলিয়ন উপদ্বীপের যুদ্ধকে বলেছেন যে স্পেনীয় ক্ষত। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পেনিনসুলার ওয়ার বা উপদ্বীপের যুদ্ধকে নেপোলিয়ন বলেছিলেন কি স্পেনীয় ক্ষত, যেটা স্পেনে হয়েছিল, আর ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল বেলজিয়ামে, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন স্পেনের সিংহাসনে কাকে বসিয়েছিলেন? অপশানগুলো দেখো, অপশান এ লুই, অপশান বি মুরাট, অপশান সি জেরোম, অপশান ডি জোসেফ। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ জোসেফ। দেখো, লুইকে হল্যান্ডের সিংহাসনে বসানো হয়েছিল এবং জোসেফ
বোনাপার্টকে কোথায় বসানো হয়েছিল? স্পেনের সিংহাসনে। স্পেন জয় করে নেপোলিয়ন জোসেফকে স্পেনের সিংহাসনে বসান। পরবর্তী 41-এর কোশ্চেনে বলা হয়েছে, অহমিকাই ছিল বিপ্লবের মূল কারণ, স্বাধীনতা অজুহাত মাত্র। তো ফরাসি বিপ্লব সম্পর্কে উক্তিটি কে করেছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট এই উক্তিটি করেছেন। পরবর্তী 42-এর কোশ্চেনে বলা হয়েছে, সৌমন্ডের চুক্তি স্বাক্ষরিত হয় নেপোলিয়নের কোন বিরোধী গোষ্ঠী সমূহের মধ্যে? অপশনগুলো দেখো। অপশন এ ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, জার্মানির মধ্যে। অপশন বি ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। এটাই সঠিক উত্তর। দেখো, নেপোলিয়নের বিরুদ্ধে যে মিত্রপক্ষ ছিল সেখানে কোন কোন দেশ ছিল? ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া এবং অস্ট্রিয়া। তো 1814 খ্রিস্টাব্দে এই গোষ্ঠী সৌমন্ডের চুক্তি স্বাক্ষর করে। দেখো, পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে, ড্রেসডেনের যুদ্ধ কবে হয়েছিল? অপশনগুলো দেখো। অপশন এ 1812 খ্রিস্টাব্দে, অপশন বি 1813 খ্রিস্টাব্দে, অপশন সি 1814 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1815 খ্রিস্টাব্দে। তো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ড্রেসডেনের যুদ্ধ 1813 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এই ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করেছিল এবং এই ড্রেসডেনের যুদ্ধই ছিল নেপোলিয়নের শেষ উল্লেখযোগ্য জয়, যদিও এই জয় ছিল ক্ষণস্থায়ী। মিত্রশক্তি তাকে চারদিক থেকে ঘিরে লাইপজিগের যুদ্ধে বা জাতিসমূহের যুদ্ধে তাকে পরাজিত করেছিল। পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে, নেপোলিয়ন কোন দ্বীপে যাওয়ার আগে বলেছিলেন, আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না? অপশানগুলো দেখো। অপশান এ এলবা দ্বীপ, অপশান বি সেন্ট হেলেনা দ্বীপ, অপশান সি কর্সিকা দ্বীপ, অপশান ডি সিসিলি দ্বীপ। সঠিক উত্তর এখানে অপশান এ, 44-এর অপশান এ অ্যান্সার, অর্থাৎ এলবা দ্বীপে। দেখো, মিত্রশক্তির সাথে ফন্টেনব্লুর সন্ধি স্বাক্ষর করার পর 2রা এপ্রিল 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কিন্তু তার সিনেট ও আইনসভার যে দাবি, সেই দাবি থেকে তিনি কিন্তু পদত্যাগ করলেন 1814 খ্রিস্টাব্দে 2রা এপ্রিল, এবং 6 এপ্রিল তিনি মিত্রশক্তির সাথে ফন্টেনব্লুর সন্ধি স্বাক্ষর করলেন এবং ফ্রান্স থেকে তিনি চলে গেলেন, ফ্রান্স ত্যাগ করলেন। ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপে তাকে নির্বাসিত করা হলো। তো এই সময় নেপোলিয়ন কি বলেছিলেন, যে আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না। খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন, তো তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে, ফ্রান্সের কোন রাষ্ট্রনায়ক 100 দিবসের রাজত্ব করেছিল? অপশানগুলো দেখো। অপশান এ ষোড়শ লুই, অপশান বি পঞ্চদশ লুই, অপশান সি নেপোলিয়ন, অপশান ডি তৃতীয় নেপোলিয়ন। সঠিক উত্তর এখানে নেপোলিয়ন বোনাপার্ট। ইনি এলবা দ্বীপ থেকে ফিরে 100 দিনের রাজত্ব করেছিলেন। 1815 খ্রিস্টাব্দে 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সের কানে শহরে উপস্থিত হয়ে প্যারিস অভিমুখে যাত্রা করে তিনি রাজধানীতে প্রবেশ করে 100 দিনের রাজত্ব করছেন। 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815-র 29 জুন পর্যন্ত এই 100 দিনের শাসন করেছিলেন ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপ থেকে ফিরে। পরবর্তী 46-এর কোশ্চেনে বলা হয়েছে, নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত অবস্থায় থাকাকালীন ফ্রান্সের সিংহাসনে কে রাজত্ব করতেন? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ অষ্টাদশ লুই, পূর্ববংশীয় অষ্টাদশ লুই। ইনি নেপোলিয়নের নির্বাসনকালে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন 1814 খ্রিস্টাব্দে। এবং আমরা দেখব পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির মাধ্যমে এই অষ্টাদশ লুইকে শক্তিসাম্য ফ্রান্সের সিংহাসনে বসাচ্ছেন। ওকে, পরবর্তী 47-এর কোশ্চেনে বলা হয়েছে, ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের প্রতিপক্ষ কে ছিলেন?
অপশানগুলো দেখো, অপশান এ ইংরেজ সেনানায়ক ডিউক অফ ওয়েলিংটন, অপশান বি জার আলেকজান্ডার, অপশান সি কুতুজভ এবং অপশান ডি উক্ত কেউই নন। সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ ইংরেজ সেনানায়ক ডিউক অফ ওয়েলিংটন এবং প্রাশিয়ার সেনাপতি ব্লুকার এই দুজন ছিলেন ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের প্রতিপক্ষ। ওকে, পরবর্তী 48 কোশ্চেনে বলা হয়েছে কুতুজভ ছিলেন, অপশানগুলো দেখো, অপশান এ ফ্রান্সের সেনানায়ক, অপশান বি রাশিয়ার সেনানায়ক, অপশান সি অস্ট্রিয়ার সেনানায়ক, অপশান ডি প্রাশিয়ার সেনানায়ক। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ রাশিয়ার সেনানায়ক ছিলেন কুতুজভ, যিনি বড়দিনের যুদ্ধে নেতৃত্ব দেন। পরবর্তী 49 কোশ্চেনে বলা হয়েছে সেন্ট হেলেনায় নির্বাসিত অবস্থায় নেপোলিয়ন যে আত্মজীবনী লেখেন তা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান এ 1824 খ্রিস্টাব্দে, অপশান বি 1823 খ্রিস্টাব্দে, অপশান সি 1822 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1821 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 1823 খ্রিস্টাব্দে নেপোলিয়নের আত্মজীবনী প্রকাশিত হয়। সেন্ট হেলেনায় নির্বাসিত অবস্থায় যে জীবনী তিনি লিখেছিলেন সেটা, এবং নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, নেপোলিয়নের মৃত্যু কবে হয় এটা তো আমি বলেই দিলাম আগে, 1821 খ্রিস্টাব্দে 5ই মে নেপোলিয়নের মৃত্যু হয় 52 বছর বয়সে। আর এই 5ই মের আরেকটি কি উল্লেখযোগ্য ঘটনা, ফ্রান্সের ইতিহাসে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল 175 বছর পর ষোড়শ লুইয়ের দ্বারা। সেই 5ই মে নেপোলিয়নের কিন্তু মৃত্যু ঘটছে। তো আজকে ছিল এই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নেপোলিয়নের পার্টি থেকে। আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো তোমাদের অন্য দিনের মতোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবে। তোমাদের একটি পজিটিভ কমেন্ট আমার কাছে অনেক বড় ইন্সপিরেশন। তোমরা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ।